কৃষকের মুরগি খেয়ে ফেলায় রাজার কাছে বিচারের জন্য আর্মি এবং পুলিশ বাঘ ও শিয়ালকে জঙ্গল থেকে ধরে নিয়ে যায়। মহারাজ, আপনার আদেশ ক্রমে বাঘ ও শিয়ালকে জঙ্গল থেকে তুলে নিয়ে আসা হয়েছে। আপনি নিজ হাতে বিচার করেন মহারাজ। কৃষক, সেদিন তোমার বাড়িতে পাজি, বাঘ এবং শিয়াল মিলে কি ঘটিয়েছিল? আমাকে ঘটনাটি সম্পূর্ণ খুলে বলো। আগে রাজামশাই, আমি বাজার করার জন্য বাড়ি থেকে বাজারে যাই। আমার গিন্নি তখন ঘরে ছিল। আমার গিন্নি ঘর থেকে বেরিয়ে এসে দেখে মুরগিটা খেয়ে ফেলেছে। মহারাজ, আমি ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দেখি পাজি, শিয়াল এবং বাঘ আমার মুরগিটা খেয়ে ফেলেছে। আমার রাজ্যে ক্ষুধার অজুহাতে চুরি, শাস্তি তো তোমাদের পেতেই হবে। পাজি, শিয়াল ও বাঘ, শাস্তির জন্য প্রস্তুত হও। মহারাজ, ভুল হয়েছে, এবারের মতো ক্ষমা করে দিন। আর কখনোই কৃষকের মুরগি চুরি করব না। এবারের মতো ক্ষমা করে দিন মহারাজ। শাস্তি তো তোমাদের পেতেই হবে। তোমরা যে অন্যায় করেছো, এর ক্ষতিপূরণ দেয়া লাগবে। মহারাজের বিচারের কথা শুনে পাজি শিয়াল কাঁদতে লাগলো এবং তারপর পাজি শিয়াল বলল, আমাদের ভুল হয়েছে মহারাজ, আমাদের এবারের মতো ক্ষমা করে দিন। তোমরা দুজনই এখনই জঙ্গল ছেড়ে পালাবে, আর কোনোদিন এই গ্রামে আসবে না। রাজ দরবার থেকে কৃষকের মুরগির ক্ষতিপূরণ দিয়ে দেয় রাজা এবং কৃষক ও তার বউ ক্ষতিপূরণ পেয়ে খুশি মনে বাড়ি ফিরে যায়। বন্ধুরা, আপনারা দেখছেন আজকের এপিসোডে শিয়াল ও বাঘ তারা রাজার বিচারের পর জঙ্গল ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেয়। চলুন তারা কি কথা বলে। মামা, এই জঙ্গলে আর থাকা যাবে না। সবাই আমাদের অপরাধের চোখে দেখছে। রাজার যে বিচার করলো, এই জঙ্গলে আর আমরা থাকবো না। আমাদের এই জঙ্গল ছেড়ে পালাতে হবে। ভাগ্নে, রাজা বলছে আর একবার ভুল করলে কঠিন শাস্তি। মামা, এই জঙ্গল ছেড়ে পালিয়ে যাই ভালো। ভাগ্নে, পালাবো, কিন্তু যাব কোথায়? এই জঙ্গল ছাড়া আমাদের তো আর যাওয়ার কোনো জায়গা নাই। মামা, দূরে পাহাড়ে এক জঙ্গল আছে, সেখানে কোনো রাজা নেই। ভাগ্নে, পথটা খুব বিপজ্জনক হতে পারে আমাদের জন্য। মামা, বিপদ এখানে আমাদের জন্য কম নেই। নতুন জায়গা গিয়ে নতুন ভাবে জীবন শুরু করতে হবে। ঠিক বলেছিস ভাগ্নে, তুই ভুল করেছি, এবার পালিয়ে হলেও আমাদের বাঁচতে হবে। মামা, তাহলে আজ রাতেই আমরা বের হব। চাঁদ ডুবে গেলেই জঙ্গল ছেড়ে পালাবো। ঠিক আছে ভাগ্নে, এই জঙ্গলে আমাদের আর থাকা হবে না। এই জঙ্গলকে এবার বিদায় জানাতে হবে। বিদায় পুরনো জীবন, সামনে কি আছে জানি না, তবে একসাথে যাব আমরা। ভাগ্নে, তাহলে ওই কথাই রইলো। আজ রাতেই পালাচ্ছি আমরা দুজনে। যেখানেই যাই না কেন, একসাথে দুজনেই যাব। ঠিক আছে মামা, তাহলে চলো শেষবারের মতো একটু জঙ্গলটা ঘুরে দেখি। আচ্ছা ভাগ্নে, চল তাহলে, এই জঙ্গলে তো আর ফিরা হবে না। তাহলে চলো মামা। বাঘ আর শিয়াল কথা বলা শেষ করে তারা শেষবারের মতো জঙ্গলটা ঘুরে দেখতে চলে যায়। বাঘ ও শিয়াল তাদের সিদ্ধান্ত অনুযায়ী তারা দুজন সন্ধ্যা লাগার সাথে সাথে এই জঙ্গল ছেড়ে পালালো এবং তারা কালো পাহাড়ের উপরে পৌঁছে গেল। এদিকে গাছের ডালে একটি বাদুড় বসা ছিল। মামা, হাঁটতে হাঁটতে আমার পায়ের খুলিটা অনেক ব্যথা হয়ে গেছে। এইখানটা একটু জিরিয়ে নিয়ে যাক মামা। ঠিক আছে ভাগ্নে, তাহলে একটু বিশ্রাম নিয়ে নেওয়া যাক। এদিকে বাদুড়টি বাঘ আর শিয়ালকে দেখে অবাক হচ্ছিল আর মনে মনে বলতে লাগলো, এরা কারা? আমাদের এই ভুল্লুকপুরে এরা কোথা থেকে এলো? শিয়ালটি বলল, মামা, আমার এই জঙ্গলটা অনেক পছন্দ হয়েছে। এই জঙ্গলের তুমি হবা রাজা আর আমি হব মন্ত্রী। হা হা হা। মামা, এই জঙ্গলটা আমাদের দখলে আনতে হবে। তার আগে আমাদের এই জঙ্গলের সবার সাথে পরিচিত হতে হবে। তুই ঠিক বলেছিস ভাগ্নে, এই জঙ্গলে আমরা দুজন রাজা হব।
তাহলে চলো মামা, জঙ্গলটা একটু ঘুরে দেখা যাক। এদিকে বাঘ আর শিয়াল তারা দুজনে মিলে জঙ্গলটা ঘুরে দেখতে লাগলো। আর গাছের ডাল থেকে বাদরটি নেমে পাথরের গোড়ায় বসে তাদের সমস্ত কথা শুনতে পেল এবং মনে মনে ভাবলো বিষয়টা একটু ভালোভাবে দেখতে হবে। ভাগ্নে, এই জঙ্গলে রাজত্ব করতে চাইলে দুজনকে একসাথে থাকতে হবে সব সময়ের জন্য। হ্যাঁ, তুমি ঠিক বলেছ মামা। এখন চলো আমরা তোমার জন্য একটা রানী খুঁজতে যাই এই জঙ্গলে। তারপর শিয়াল ও বাঘ ওখান থেকে চলে যায় এবং গাছের ডালে বসে থাকা বাদুর মনে মনে ভাবলো যে গুড্ডুরাজকে বিষয়টা ভালোভাবে জানাতে হবে। গুড্ডুরাজ হলো ওই জঙ্গলের বড় ভাই। গুড্ডু ভাই, কি রে এত জোরে চিল্লাচ্ছিস কেন? আমার কাঁচা ঘুমটা ভেঙে দিলি। গুড্ডু ভাই, তুমি রেগো না, আমি কি বলি তুমি মনোযোগ সহকারে শোনো। এই জঙ্গলে দুজন লোক ঢুকছে, নতুন লোক। তুমি কি তাদের আগে পরে দেখছো? না, আমার সাথে তো কোনো নতুন লোকের দেখা হয় নাই। তবে এরপর তোর সাথে দেখা হলে বলবি গুড্ডু ভাই ডাকতেছে। এখন আমার ঘুম পাচ্ছে, তুই এখন যা। গুড্ডুরাজের কথা শুনে বাদরটি আবারও গাছের ডালে গিয়ে বসলো এবং ভাবলো যে ওদের আবার কোথায় খুঁজে পাওয়া যায়। ফুলটুসি ওঠ, ফুলটুসি ওঠ, একটু পরেই তোরে দেখতে আসবে। কি হলো? কথা কানে যাচ্ছে না? তোকে রেডি হতে বলছি না? ওঠ। ফুলটুসি তার বাবার ভয়ে উঠে পড়ল এবং তার মা হাসতেছে বলে সে অনেক রাগান্বিত হলো। ফুলটুসির মা বলল, মেয়েকে আমি সাজিয়ে দিচ্ছি, তুমি গিয়ে ওদিকে পাত্রপক্ষকে এগিয়ে আনো, যাও তাড়াতাড়ি করে। এদিকে ফুলটুসির মা ফুলটুসিকে পরিপাটি করে সুন্দরভাবে সাজিয়ে দিল এবং টুসির বাবা পাত্রপক্ষের আসতে দেরি হয় বাড়ি ফিরে এলো এবং দেখা গেল পাত্রপক্ষ বাঘ আর শিয়াল টুসিদের বাড়ি তারাও পৌঁছে গেল। শিয়াল বলল, হিচিং ভাই, আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে। শিয়াল ভাই, তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? তখন বাঘ বলল, না আঙ্কেল, আমাদের আসতে কোনো অসুবিধা হয় নাই। আমরা আসতে একটু লেট করে ফেলেছি, দুঃখিত। তখন ফুলটুসির মা বলল, সমস্যা নাই বাবা, এটুক তো হতেই পারে, বিয়ে কাজে এটুক তো স্বাভাবিক। শিয়াল সামনে এগিয়ে বলল, বাপু, পাত্র লাখে একটা, 60 বছর বয়স, এখনো কেউ মেয়ে দেয় নাই। শিয়ালের এমন কথা শুনে বাঘ এবং হিসিং ভাই হাসতে লাগলো। এদিকে ফুলটুসিও বাঘের সামনে এগিয়ে আসতে লাগলো এবং এগিয়ে আসলো। ফুলটুসি বলল, আপনাকে আমার পছন্দ হয় নাই। বাঘ তখন মুখটা গোমড়ে পড়ে আছে। শিয়াল বলল, মামা, এমন অপমান মেনে নেওয়া যায় না। এর থেকে ভালো পাত্র দেখে তোমাকে বিয়ে দেব। তুমি এখান থেকে চলো। তারপর বাঘ ও শিয়াল তারা ফুলটুসিদের বাড়ি থেকে রাগে, অভিমানে এবং লজ্জায় তারা তাদের বাড়ি থেকে চলে যায়। বাঘ আর শিয়াল চলে যাওয়ায় ফুলটুসি অনেক আনন্দ পায় এবং লাফাতে থাকে। তো বন্ধুরা, আপনারা আমাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি ক্লিক করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।